হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমাদের তড়িৎ চুম্বকত্ব অধ্যায় এটা 9th ভিডিও। এই ভিডিওতে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, আমাদের এইচএস পরীক্ষার দৃষ্টিকোণে যদি ভাবা হয় তো দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে একটি প্রবাহী লুপ কিংবা কারেন্ট লুপের উপরে প্রযুক্ত টর্ক, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা তড়িৎ পরিবাহী তাকে যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হচ্ছে তখন সে কি পরিমাণ বল অনুভব করছে। তো এটা আমাদের মূল আলোচনা। তার আগে পুরনো একটা আলোচনা, মানে অ্যাম্পিয়ারের যে সার্কিটাল ল কিংবা অ্যাম্পিয়ারের যে পরিপথের সূত্র কিংবা আমরা যেটাকে বলে থাকি বদ্ধপথের সূত্র, সেই সূত্র থেকে দুটো প্রশ্ন আমার মনে পড়লো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা একটু ডিসকাস করে নিই। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, যখন আমরা একটা ঋজু পরিবাহী তারের জন্য বের করেছিলাম চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, তখন এরকম একটা রাশিমালা আমরা কিন্তু পেয়েছিলাম। তো পরীক্ষাতে, যেটা বইতে নেই, পরীক্ষাতে একটা প্রশ্ন হয় যে এই যে চৌম্বক ক্ষেত্রের মান সেই পরিবাহী তারের ভেতরে এবং বাইরে কিভাবে পরিবর্তিত হয়। আমি গ্রাফটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল রাখবে। এদিকে বি আর এদিকে যদি আমরা ডিসটেন্স ধরি, তো মনে রাখবে সেই পরিবাহী ঋজু পরিবাহী যে তার, তার ভেতরে এই ডিস্টেন্সের সাথে যে ভ্যারিয়েশন দিয়ে সেইটা কিন্তু সমানুপাতিক থাকে। আর বাইরে যেটা তোমরা এখনই দেখলে, এটা বাইরে একটা রাশিমালা আছে, বাইরে কিন্তু বি সমানুপাতিক 1/r থাকে। তাহলে গ্রাফটা কেমন হবে না, গ্রাফটা এরকম হবে, তারপর এরকম নেমে যাবে। তার মানে আমরা বলতে পারি যে সারফেসে, মানে যখন r ইকুয়ালস টু ক্যাপিটাল R হবে, সেই মুহূর্তে সর্বোচ্চ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, তারপরে কিন্তু হ্রাস পেতে থাকবে। তাহলে এই গ্রাফটা মনে রাখবে, একেবারে সহজ। এন্ট্রান্সে এমসিকিউ রয়েছে এখান থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের যে তড়িৎ ক্ষেত্রে যখন আমরা ধারক ধারকত্ব চ্যাপ্টার পড়েছিলাম, তোমরা লক্ষ্য করেছো যে এই যে সমান্তরাল যে ধারক, সেখানে আমাদের যে তড়িৎ বলরেখাগুলো ছিল মাঝখানে এলাকায়, আমি কর্নারটা আঁকছি না কারণ কর্নারটা স্বাভাবিকভাবে বেন্ড করে যাবে, একটু বিকৃতি ঘটে যাবে। তাহলে এইখানে আমাদের এই যে তড়িৎ বলরেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরস্পরের সমান্তরাল। আর আঁকার সময় তোমরা ইকুয়াল ডিসটেন্স রাখবে। আমার একটু ছোট বড় হয়ে গেছে, তো আমি বোঝানোর জন্য বলছি, তোমরা স্কেল নিয়ে ইকুয়াল ডিসটেন্সে রাখবে। একটা সুষম তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়। তা এটা কেন আমি বলছি না, ল্যাবে এক্সপেরিমেন্টের সময় যে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার যে পদ্ধতির মধ্যে এটা একটা পদ্ধতি, যেটা আমরা স্থির তড়িতে পড়েছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, একটা সুষম চৌম্বক ক্ষেত্র যখন সৃষ্টি করতে হবে তখন কিন্তু আমরা যাকে ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু সলিনয়েড। তাহলে তোমরা মনে রাখবে, এন্ট্রান্সে আর এইচএস এমসিকিউর জন্য সেটা হচ্ছে সলিনয়েড। কেন না, সলিনয়েডের কথা যদি তোমরা একটু রিপিট করে দেখো তাহলে মনে আসবে তোমাদের, এই যে রিজিয়নটা ছিল, মনে করে দেখো, এই রিজিয়নে এই মাঝের যে অঞ্চলটা ছিল সেইখানে কিন্তু আমাদের চৌম্বক বলরেখাগুলো পরস্পরের সমান্তরাল ছিল। এই ধারেগুলো কিন্তু এরকম বাঁকাগুলো ছিল, তোমাদের নিশ্চিত মনে আছে, এরকম এরকম ছিল। আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, শুধু তা নয়, তার সঙ্গে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কিন্তু সৃষ্টি হচ্ছে। এই জন্য তোমরা মনে রাখবে, ল্যাবরেটরিতে কিংবা আমাদের বিজ্ঞানগারে কি করা হয় না, সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য সলিনয়েডকে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে নেক্সট প্রশ্ন। এইবার আমাদের লাস্ট প্রশ্ন পুরনো পড়া থেকে, সেটা হচ্ছে সাপোজ টরয়েড। তো টরয়েডের ক্ষেত্রে তোমরা ভালো করেই জানো যে আমরা দেখেছিলাম যে এই যে এন্ডলেস সলিনয়েড, তার মাঝে এরকম অক্ষ ছিল। তো এটা পড়ানো হয়ে গেছে, আলোচনা হয়েছে। আমি একটা প্রশ্নের জন্য বলছি, এইচএস পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে যে টরয়েডের অভ্যন্তরে, সাপোজ একটা অভ্যন্তরে আমি একটা বিন্দু দিলাম P, আর টরয়েডের বাইরে একটা বিন্দু হচ্ছে Q। আমি এইখানটা কিন্তু বলছি না, এটা তো আমরা আলোচনা করে নিয়েছি। এক্সপ্রেশন তোমাদের মনেও আছে নিশ্চিত, যে এইরকম একটা এক্সপ্রেশন ছিল, আর পাক সংখ্যাকে ইনক্লুড করে একটা আমরা n দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। অ্যাকচুয়ালি লেখা nটা এখানে লেখা ছিল μ0 ni, আর শূন্য মাধ্যম ধরে। এইবারে আমি এটা কেন প্রশ্ন করছি না, এইচএস এক্সামিনেশনে রয়েছে প্রশ্ন, এই যে ভেতরে আর বাইরে কি হবে না, মনে রাখবে এই দুই ক্ষেত্রেই কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু শূন্য হবে। তো বইগুলোতে লেখা থাকে না অনেক সময়। তো কেন এটা
না, প্রথম হচ্ছে যদি পি বিন্দুতে আমি অ্যাম্পিয়ারের লুপ কল্পনা করি, তার মধ্যে এইখানে যেরকম একটা প্রবাহমাত্রা ঢুকছে বেরোচ্ছে, যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, এই পি এর ক্ষেত্রে কিন্তু কোন লুপ যদি আমি ড্র করি তার মধ্যে আবদ্ধ কিংবা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহমাত্রা কিন্তু শূন্য। কেন? এখানে কোনো কারেন্ট নেই, কারেন্ট যা আছে এইখানে আছে। এবারে প্রশ্ন হলো যে এখানে জিরো হলো, কিন্তু এখানে কেন জিরো হবে? যখন আমি এখানে একটা বড় অ্যাম্পিয়ারের লুপ কল্পনা করব তখন তো বদ্ধ থাকছে না। তার কারণ বলি, বদ্ধ থাকলেও যতগুলো পাক সংখ্যা হবে, সে 2, 5 যত হোক না কেন, নেট যে তড়িৎ প্রবাহ, যেটা লব্ধি স্কেলার রাশি, যে টোটাল যেটা আলটিমেটলি, সেইটা কিন্তু প্রত্যেকটা মধ্য দিয়ে যাবে। তার মানে কি হবে? নেট কিংবা লব্ধি তড়িৎ প্রবাহটা দাঁড়াবে 0। তার মানে b ডট dl ইকুয়ালস টু সমান কি ছিল? মিউ নট i। তাহলে সেখান থেকে দেখো বাম পক্ষ পেলেও ডান পক্ষ কিন্তু আমরা পাই না। ডান পক্ষের মান না পাওয়ার জন্য i ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাহলে i 0 হওয়ার জন্য RHS 0 হয়ে যায়। RHS 0 হওয়ার জন্য আমার b এর মান কিন্তু পাওয়া যায় না। তো তোমরা মনের মধ্যে ভালো করে এটা বুঝে রাখবে। এইবার আমাদের এই ভিডিও যেটা আলোচনা সেটাতে চলে আসি। আমরা একটা কথা শুনে থাকি যে ওস্টেডের যে পরীক্ষার কথাটা যদি তোমাদের একটু মনে করাই, সেখানে মনে করে দেখো, সেখানে দেখেছিলাম কি আমরা, না একটা পরিবাহী তার, তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট যাওয়ার পর তার চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। আর আমরা কি দেখেছিলাম, না সেইখানে চুম্বক শলাকাকে যখন রাখা হয়েছিল সে কিন্তু বিক্ষিপ্ত হয়েছিল। তার মানে এখান থেকে পরিষ্কার হয়েছিল যে একটা তড়িৎবাহী তার সে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, চুম্বক শলাকাকে সে বিক্ষিপ্ত করতে পারছে কিংবা বিক্ষেপ ঘটাতে পারছে। তার মানে এই তড়িৎ পরিবাহী তার এর উপর একটা বল প্রয়োগ করছে। এইটা বলার কারণ হচ্ছে আমাদের একটা টপিক রয়েছে, অ্যাকশন অফ ম্যাগনেট অন কারেন্ট। মানে কি? চুম্বকের ক্রিয়া তড়িৎ প্রবাহের উপর। তার মানে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এই কথাটা আসছে কেন? না, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক ফিজিক্সের। সেটা হচ্ছে ওস্টেডের পরীক্ষা আমাদের বোঝাচ্ছে যে এই পরিবাহী তার সে কি করছে, না চুম্বক শলাকার উপর একটা বল প্রয়োগ করছে। তাহলে আমরা সপ্তম শ্রেণী থেকে নিউটনের সূত্র পড়ে আসছি। নিউটনের তৃতীয় সূত্রতে বলা ছিল প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এটা যদি ক্রিয়া বল হয়ে থাকে, তাহলে আমরা একটা রিভার্স কিংবা ভাইস ভার্সাটা এক্সপেক্ট করতে পারি। সেটার মানে কি, না চুম্বক কিংবা চুম্বকীয় মেরু পরিবাহীর উপর একটা বল প্রয়োগ করবে। কিংবা সহজ ভাষায় যদি বলি, কোন চৌম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবাহী তারকে আমি স্থাপন করব, তাহলে সেই চৌম্বক ক্ষেত্র পরিবাহী তারকে কিংবা পরিবাহীকে গতিশীল করতে সক্ষম হবে। পদার্থবিজ্ঞানের এটা হচ্ছে একটা শাখা। সেই শাখার নাম হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স, যেটা পরে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়বে, মাস্টার ডিগ্রি লেভেলেও রয়েছে জিকে ফিজিক্স নিয়ে, ভবিষ্যতে পড়াশোনা করো। ইলেকট্রোডাইনামিক্সের বাংলা বুঝতেই পারছো যে তড়িৎ গতিবিদ্যা। ডাইনামিক্স মানে মুভমেন্ট, তাহলে তড়িৎ গতিবিদ্যা। এটা আমাদের সিলেবাসে না থাকলেও তোমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে তড়িৎ প্রবাহের উপর চুম্বকেরও কিন্তু ক্রিয়া থাকে। এর ভিত্তিতেই আমাদের এই ভিডিওতে দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখনই পড়বো। সেটা হচ্ছে পরীক্ষার এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা তড়িৎ পরিবাহী তার কিংবা তড়িৎবাহী তারকে যখন চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তখন সে কত বল অনুভব করে। তার মানে হচ্ছে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফোর্স on a current carrying conductor। বাংলায় আমরা বলি তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের জন্য প্রযুক্ত বল, মানে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। এই যে এক্সপ্রেশনটা আমরা প্রমাণ করে দেখাবো, F equals to BIL, এই এক্সপ্রেশনটা প্রুফটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট। প্রথমে বলি, যদি Q পরিমাণের আধান
ভি গতিবেগ নিয়ে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তখন আমরা দেখেছিলাম তার রাশিমালা ছিল F = Q V ক্রস B। তোমাদের নিশ্চিত মনে আছে, একে আমরা বলেছিলাম লরেঞ্জীয় চুম্বকীয় বল কিংবা চুম্বকীয় লরেঞ্জ বল। এই যে এক্সপ্রেশন আছে, তোমরা একটু ভেবে দেখো, যদি আমি একটা বর্তনী নিই, সে যেরকমই দেখতে হোক না কেন, সেই বর্তনীতে একটা তড়িৎ উৎস রাখলাম, সেই তড়িৎ উৎসের মধ্যে ধরো ব্যাটারি একটা ই মাইনাস প্লাস যেরকম ছিল, তাহলে কারেন্ট এইদিকে যাচ্ছে আই, আর এটা স্বাভাবিকভাবে সেই পরিমাণ কারেন্ট ফিরে আসবে। এইখানে একটা ছোট্ট অংশ এই পরিবাহী নিলাম, যেটাকে নাম দিলাম আমরা ডিএল। তাহলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো ডিএল এর একটা অভিমুখ থাকবে এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সাপোজ এরকম, তাহলে তাদের মধ্যবর্তী একটা কোণও থাকবে। তো এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটা তুমি যেভাবেই আঁকো না কেন, মূল কথা এটা হচ্ছে একটা প্রবাহ মাত্রা যাচ্ছে একটা বর্তনীতে। এটার বলার উদ্দেশ্য হচ্ছে যদি টোটালটার জন্য আধান একটা কিউ হয়, তাহলে এর জন্য একটা বুঝতেই পারছো ছোট্ট অংশের জন্য একটা ডিকিউ হবে। এইবারে প্রশ্ন হচ্ছে এখানে কেন আমরা তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়াটা বুঝতে পারছি। কি করে বুঝতে পারছি না, দেখো, যখন বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা বুঝতেই পারছো যে একক সময় কত পরিমাণ তড়িৎ আধান যাচ্ছে। তাহলে তড়িৎ আধান যে পরিবাহের মধ্যে যাচ্ছে কিসের জন্য যাচ্ছে না, তোমরা জানো কিসের জন্য যায় না, ড্রিফটের জন্য যায়, যেটাকে আমরা বাংলায় বলি বিচলন। তোমরা কোথায় পড়েছিলে না, ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ওহমের সূত্রতে, যেখানে বিচলন বেগের রাশিমালা প্রতিষ্ঠা ছিল, আগের ভিডিওগুলোতে রয়েছে। এই বিচলনের জন্য যায়। এবার বিচলন যেটা হচ্ছে সেটা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই চৌম্বক ক্ষেত্রের এই যে বল ক্রিয়ার জন্য আধানগুলো কিন্তু গতিশীল হচ্ছে, কিংবা কিরকম গতিশীল না বিচলন হবে, যাকে আমরা অনুপ্রবাহ বলে থাকি। সেই বেগকে বলি অনুপ্রবাহ বেগ কিংবা বিচলন বেগ। এটা বলার উদ্দেশ্য কি না, এই ক্ষেত্রে এই যে I সমান তাহলে আমি লিখতে পারি dq/dt। কারণ আমরা জানি কারেন্ট ইকুয়ালস টু চেঞ্জ ইন the charge কিংবা রেট অফ চেঞ্জ অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম। এই যে I dq/dt লিখলাম, এরপর এইটুকু অংশের জন্য আমি আধান ডেফিনেটলি তাহলে dq ধরেছি। তাহলে স্বাভাবিকভাবে এইটুকু অংশের উপরে যে প্রযুক্ত বল সেটা আমাকে তাহলে df ধরতে হবে। তাই যদি হয় তাহলে df সমান কত দাঁড়াবে না, f দেখতেই পাচ্ছ রাশিমালা, তাহলে df সমান দাঁড়াবে, যদি আমি ভেক্টর আকারেও লিখি তাহলে dq v, আর এখানে যেরকম ছিল। এইবারে সমাকলন করলে আমি f পাবো, তার আগে v সমান কত হবে না, সরল বাই সময়, কলন বিদ্যাতে আমরা এটা করেছি v = dl/dt। এটা e নয় কিন্তু এটা l, dl/dt। এইটুকু dl, এইটুকুতে যে পরিমাণ সময় পরিবর্তন হয়েছে, এই v এর মানটা যখন আমরা এখানে বসাবো dq dl/dt ক্রস b, এখানে বুঝতে পারছো এই dt টা এখানে থাকুক কি এখানে থাকুক এর উপর কোনো প্রভাব কিন্তু পড়ছে না। তার মানে আমরা এরকম লিখতে পারি dq/dt dl ক্রস b, dq/dt মানে কত I, তাহলে I dl ক্রস b। এটা এইটুকু করে যে প্রযুক্ত বল হচ্ছে, তো টোটাল বর্তনীর জন্য মানে এই যে পরিবাহীতে দেখতে পাচ্ছ তার রয়েছে, তার জন্য কত হবে না F = I dl ক্রস b। যদি বর্তনীতে কোনো প্রতিসাম্য না থাকে, সিমেট্রি যদি না থাকে, তখন কিন্তু এই সমাকলনটা সলভ করা মানে ইন্টিগ্রেশনটা সলভ করা একটু কিন্তু জটিল। অবশ্য সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, উচ্চ মাধ্যমিকের 10-12 সিলেবাসেও নেই, তোমরা এইটা মাথায় রাখলে হবে। এইবারে এই যে এক্সপ্রেশনটা বের করেছি আমি, এইটাকে যদি ইন জেনারেল লিখি তাহলে F = এরকম লিখতে পারি I l ক্রস b। এটাকে যদি আমি মড বের করে নিই, মানে শুধুমাত্র মান যদি আমার লাগে, তাহলে এরকম বলতে পারি, তাহলে এখানে আর কোনো এদিকে দিতে হচ্ছে না, তাহলে I l b sin থিটা। এইখান থেকে লক্ষ্য করে যে F = I l b sin থিটা রয়েছে, তো এখানে যদি কোনো কারণে থিটা = 0 ডিগ্রি হয় আর থিটা = 90 ডিগ্রি হয়, মানে কি যদি পরিবাহী তারটি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে সমকোণে থাকে কিংবা সমান্তরালে থাকে, তখন কি দাঁড়াবে, তাহলে F = এখানে দাঁড়াচ্ছে থিটা = 0 ডিগ্রি, তার মানে sin 0, তার মানে
প্রযুক্ত বল শূন্য হচ্ছে। যখন থিটা ইকুয়ালস টু 90 হচ্ছে তখন প্রযুক্ত বল কিন্তু ILB হচ্ছে, তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে, তাই তো? এই যে F ইকুয়ালস টু ILB রয়েছে, তোমরা মনের মধ্যে ভালো করে মনে রাখবে। এটা অনেক সময় কি হয়, ফর্মুলা অনেকে ভুলে যায় বলে এটাকে এভাবেও ছেলেমেয়েরা লেখে বিল, মনে রাখতে সুবিধার জন্য। তো একই জিনিস, শুধু গুণ হচ্ছে F ইকুয়ালস টু বিল, এটা মনে রাখতে পারো। নেক্সট এটা হচ্ছে এই যে F ইকুয়ালস টু 0 হচ্ছে কিংবা 90 হচ্ছে, এটাকে আমরা ডায়াগ্রামেটিকলি করতে পারি। কি রকম না, ধরো এখানে একটা নর্থ পোল আর সাউথ পোল রাখা হলো, একদম প্লেন সারফেসে ধরে রাখো, তাহলে বুঝতে পারছো একদম এইভাবেই থাকবে। চৌম্বক বলরেখাগুলো দেখো সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আর যদি শক্তিশালী চৌম্বক হয় তাহলে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে এই বরাবর বি থাকছে, এই বরাবর। তাহলে পরিবাহী তারকে যদি এইখানে রেখে দিই আমি এরকম, তাহলে থিটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, একই অভিমুখ হয়ে যাচ্ছে বি এর এবং এল এর, মানে পরিবাহী তারের। অথবা যদি আমি এটাকে না করে যদি এইভাবে রাখি, তাহলে দেখো কত ডিগ্রি কোণ হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি, তার মানে এখান থেকে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি সমকোণে কিংবা অবিলম্ব বরাবর যদি স্থাপন করা হয় তখন সর্বোচ্চ পাচ্ছি আমরা, আর যখন আমরা তাকে সমান্তরালভাবে চৌম্বক ক্ষেত্রে রাখছি তখন কিন্তু সেই বলটা শূন্য হচ্ছে। তো এটা তোমাদেরকে ভালোভাবে বুঝে রাখতে হবে। এইখান থেকে আমরা একটু যদি চিন্তা ভাবনা করি, এই কেসটা আমাদের কিন্তু অনেক কিছু দিতে পারে। সেটা হচ্ছে কি, এই অবিলম্ব বরাবর কিংবা লম্বভাবে থাকার জন্য আমাদের যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, সেটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কি রকম, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহ মাত্রা, মানে যে প্রবাহ মাত্রাটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা যদি প্রকাশ করে থাকে, তাহলে কি বললাম, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ নির্দেশ করে, তো তার আগে কি বলতে হবে না, আমাদের বাম হাতে এই তিনটে আঙ্গুল, মানে আমাদের বুড়ো আঙ্গুল কিংবা বৃদ্ধ আঙ্গুল, তর্জনী এবং মধ্যমা পরস্পরকে সমকোণে প্রসারিত করতে হবে। তাহলে পরস্পর সমকোণে প্রসারিত করা হলো। এরপর আমাদের লেফট হ্যান্ডে তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ, তখন গিয়ে আমাদের এই বৃদ্ধাঙ্গুল কিংবা বুড়ো আঙ্গুল কি প্রকাশ করবে না, সেটা প্রকাশ করবে পরিবাহীর গতির অভিমুখ অথবা পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখ। কারণ বল যেদিকে ক্রিয়া করবে পরিবাহী স্বাভাবিকভাবে সেই দিকেই গতিশীল হবে। একে বলা হয় ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কিংবা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। তো এই নিয়মকে মোটর নিয়মও বলা হয়, কারণ মোটরের ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করা হয়। এর উপরে ভিত্তি করে তোমাদের দশম শ্রেণীতে একটা জিনিস পড়েছিলে, তোমরা মনে করে দেখো, সেটা হচ্ছে বাল্য সুইং। মনে করে দেখো, বাংলায় আমরা বলতাম বাল্য চক্র। তো বাল্য সুইং যেটা ছিল সেটা পুরোটাই তোমাদের ক্লাস 10 এ পড়া, আমি নতুন করে পড়াচ্ছি না, তোমাদের আশা করি সবারই ক্লিয়ার রয়েছে। আমি শুধু একটু বেসিক কনসেপ্টটা বলবো বাল্য সুইং নিয়ে, আমাদের এ নিয়ে কোনো প্রশ্ন নেই। এই ক্ষেত্রে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এবং এই যে চুম্বকের যে তড়িৎ পরিবাহীর উপরে ক্রিয়া কিংবা বল যে ক্রিয়া করা, সেখান থেকে তার গতিশীল হওয়া সে পরিবাহী, সেটা কিন্তু একেবারে সহজে বোঝা যায়। কিরকম, সাপোজ এই বোর্ডটাই হচ্ছে একটা পাটাতনের মতো, আমি সিম্পল একটা ব্লক ডায়াগ্রাম একে বোঝানোর চেষ্টা করছি। সেইখানে তোমরা কি করলে না, একটা শক্তিশালী ইউ আকৃতি চুম্বক, যাকে অশ্বক্ষারগতি চুম্বক বলা, সেখানে সেটাকে প্লেস করলে। এইখানে একটা পাত্রের মধ্যে পারদ রাখা হলো, যেটা সাধারণ অবস্থায় রাখা হয়। এখানে অনেকগুলো স্ক্রু থাকে, তোমরা আশা করি ডায়াগ্রাম দেখেছো ক্লাস 10 এ, 12 এর বইতেও রয়েছে। এইখানে স্ক্রু গুলো থাকে, এইখানে একটা স্ট্যান্ড থাকে, আর এইখানে খাঁজ কাটা কি করা হয় না, খাঁজ কাটা এরকম স্টারের মতো এরকম খাঁজ কাটা, এরকম এরকম খাঁজ কাটা তামার পাত থাকে, সেটা যেন এই পাতকে স্পর্শ করে। আর এখান থেকে বুঝতেই পারছো একটা স্ট্যান্ডের মতো থাকবে, এই স্ট্যান্ড নিয়ে এখানে আবার যুক্ত হবে। এইখানে নিচে ব্যাটারি থাকছে, সেই ব্যাটারির আবার কি না, এখানে একটা প্লাস মাইনাস প্রান্ত থাকবে যেরকম থাকে নরমালি। তো ধনাত্মক মেরুর সঙ্গে এই মাছের যে পয়েন্টটা, মানে তামার যে পাতটা আছে পরিবাহী পাত,
তার মাঝে যে পয়েন্টের সঙ্গে যুক্ত থাকে, আর এই পারদটাকে একটা স্ক্রু এখানে মানে ব্যাটারি প্লাস প্রান্তের সঙ্গে এই মাঝের পয়েন্টটা আর এই পারদকে এখানে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়। এবার একটু ভেবে দেখো, এইখানে যখন আমরা জয়েন করছি, তো জয়েন করার সময় স্বাভাবিকভাবে এখানে প্রবাহ মাত্রা থাকছে আর চৌম্বক ক্ষেত্র বুঝতেই পারছো তোমরা। তাহলে বি রয়েছে আর আই রয়েছে। যদি আমরা এই ক্ষেত্রে আমাদের ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লাগাই, তো এটা আই মানে এইটা আর এইটা হচ্ছে এইটা, তাহলে কি হবে না হবে এটা একটা বল অনুভব করবে ডান দিকে। তখন কি হবে, এই যে পাতটা রয়েছে পাতলা পাত নিতে হবে যাতে করে পরীক্ষাটা ঠিক করে হয়, পাতটা গতিশীল হবে। তো এটা দেখো চুম্বকের কিন্তু ক্রিয়া পরিবাহীর উপরে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে আমরা পারদ কেন নিচ্ছি না, দেখো খাঁজগুলো তো এরকম, তাহলে যখন পারদ একটাতে টাচ করছে যখন সে পরেরটায় চলে গেল তখন তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। নিয়ম মাফিক এটা তো থেমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে থামে না। কেন থামে না, না দেখবে ধরো ফ্যানটা সুইচ অফ যখন করে দাও, সুইচ অফ করার কিছুক্ষণ পরও ফ্যান কিন্তু সামান্য সেকেন্ড হলেও গতিশীল থাকে। তাহলে গতি জাগবে, তাহলে গতি জাগার জন্য পরের যে আছে দাঁতের মতো সেটা কিন্তু আবার চলে গেল। তো এইভাবে কিন্তু পরপর চলতে থাকে। এইখানে মাথায় রাখতে হবে এটাকে খুব পাতলা পাতের নিতে হবে যাতে করে পরীক্ষাটা ভালো হয়, চুম্বকটা শক্তিশালী নিতে হবে যাতে করে বলটা বেশি ক্রিয়া করে। এইবারে হচ্ছে যদি তোমরা এই প্লাস আর মাইনাসটাকে পরিবর্তন করে দাও, প্লাসটা এর সাথে করে দিলে মাইনাসটাকে এর সাথে করে দিলে, তখন কিন্তু এই যে মোশনটা তোমরা দেখলে এখনই অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, সেটা কিন্তু তখন ক্লকওয়াইজ মোশন হয়ে যাবে। তো এটা মাথায় রাখবে। এইটা কিন্তু একটা মোটর বলা যেতে পারে একে, অবশ্য ব্যবহারিক দিকে কোনো নাই থাকুক কাজে লাগুক, কিন্তু মোটর বলা যেতে পারে। কেন না, এ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে মানে যে গতি শক্তি পাচ্ছি আমরা, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে। ওই জন্য বার্লো স্পিলো কিংবা বার্লো চক্র এক ধরনের মোটর। অনেকদিন আগে এইচএসে প্রশ্ন ছিল যে বার্লো চক্রকে কি মোটর বলা যায়, হ্যাঁ বলা যায়, কিন্তু ব্যবহারিক প্রয়োগ একেবারেই নেই। এইবারে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিও, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি এসছে, সেটা হচ্ছে টর্ক অন এ current loop in a uniform magnetic field। মানে কি না, চৌম্বক ক্ষেত্রে একটি প্রবাহী লুপ রয়েছে, সেই যে একটা ধরো একটা আয়তকার কিংবা কোনো একটা পরিবাহী রয়েছে, ঠিক আছে, একটা লুপ কুণ্ডলী যাকে বলা হয়, তার উপরে ক্রিয়াশীল টর্কের রাশিমালা। তো পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, এইচএসে অনেকবার এসেছে, প্রায় আসে। তো এই প্রুফটা আমরা একদম ভালো করে করব, তোমরাও ভালো করে প্র্যাকটিস করবে আর ফর্মুলাটাও নিউমেরিক্যাল করতে কাজে লাগবে। তো সবচেয়ে প্রথম যেটা করব আমরা, একটা আয়তাকার এরকম আয়তাকার একটা লুপ, এই যে লুপ রয়েছে এই লুপের যে আমাদের কারেন্টের যে ডিরেকশন যেরকম আমরা বইগুলোতে রয়েছে সেটাই পড়ব, যাতে করে তোমাদের নিজেরা পড়তে কোনো সমস্যা না হয়। তো এইখান থেকে কারেন্ট হচ্ছে, এখান থেকে বের হচ্ছে, এটা নেসেসারি না, এদিক থেকে কারেন্ট প্রবেশ করলে এদিক থেকে অবভিয়াসলি বের হবে। এরপর এই যে PQRS রয়েছে, যদি আমি এদেরকে দৈর্ঘ্য ধরি তাহলে স্বাভাবিকভাবে দৈর্ঘ্য আমি ধরলাম L, আর যেগুলো প্রস্থ রয়েছে মানে আমাদের QR আর SP এইগুলো আমি ধরলাম স্মল b। এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এবার চৌম্বক ক্ষেত্র কোথায় আছে সেটা আমাদের জানা খুব জরুরি। সাপোজ চৌম্বক ক্ষেত্র এই বরাবর ক্রিয়া করছে, তাহলে চৌম্বক ক্ষেত্র হয়ে গেল, কারেন্টও হয়ে গেল, তাহলে আমাদের এই তথ্যগুলো স্টার্টিং তথ্যগুলো হয়ে গেল। এবার পাক সংখ্যা যতগুলো হবে কুণ্ডলী n করে n, তো তোমাদের প্রথমে এগুলো সব লিখতে হবে, আয়তকার কুণ্ডলী, পাক সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ কত আছে, চৌম্বক ক্ষেত্র কোন দিক দিয়ে করছে, প্রবাহ মাত্রা কোন দিকে, এগুলো সবগুলো প্রথমে লিখে নেবে, বইতে রয়েছে তোমরা পড়বে। আমি মূল আলোচনায় আসি, প্রবাহ মাত্রা চৌম্বক ক্ষেত্র রয়েছে, তো এখান থেকে তোমরা পরিষ্কার যেটা হতে পারছো সেটা হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম যদি আমি এই বিন্দুগুলোতে লাগাই তাহলে কি হবে না, আমরা যে বলটা ক্রিয়া করছে তার অভিমুখ আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে সেই অভিমুখটা আমাদের জানতে হবে।
সেই অভিমুখটা জানা মানে কি, তো দেখতে পাচ্ছ প্রবাহ মাত্রা কোন কোন দিকে রয়েছে। আমরা ওই প্রযুক্ত বলের রাশিমালা কিন্তু পড়েছি এরকম বিল F = BIL। তো প্রশ্নতে যেরকম বলা আছে এখানে যে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের মান কত। তা তোমরা একটু ভেবে দেখো, এই যে বিল এক্সপ্রেশনটা ছিল এর সাথে একটা সাইন থিটা ছিল, তাই তো? এইবারে এই থিটা যখন 0 হবে তখন কিন্তু যে ফর থিটা = 0 F will be 0, এটা বলার উদ্দেশ্য রয়েছে আমার, এক্ষুনি সেটা আমি প্রুফ করব। আর থিটা 90 হলে F = BIL মানে ম্যাক্সিমাম। এটা কেন বলছি, বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি ডায়াগ্রামটা ভালো করে দেখো তাহলে দেখবে এই RQ ও SP এই বাহু দুটির জন্য আমাদের থিটা কত না, বুঝতেই পারছো যে এরা হচ্ছে বি এর সমান্তরাল, তার মানে থিটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে আর কিউ আর এসপি এর জন্য যে কন্ট্রিবিউশন, যে এই বিআইএল এটা জানা যাচ্ছে কত, এটা তার মানে কত 0। তাহলে এই দুটো বাহুর জন্য কোনো কন্ট্রিবিউশন পেলাম না আমি এই প্রযুক্ত বলে। তারপরে থাকলো কে না পিকিউ আছে আমার, আর কে আছে আরএস, এদের জন্য থিটা কত 90 ডিগ্রি। তাহলে এফ কত পাবো বিআইএল sin 90 ডিগ্রি। তাহলে পাবো, আমরা স্মল এল ধরেছি অবশ্য, তাহলে স্মল এল এ লিখবো বিআইএল। তাহলে এই দুটো বাহুর জন্য পাচ্ছি। এইবার আমরা এই দুটো পয়েন্টে যদি ফ্লেমিং এর বাহুস্থ নিয়ম লাগাই তাহলে এই ক্ষেত্রে কি হবে, কারেন্ট এদিকে রয়েছে, তাহলে তোমরা স্কেল নিয়ে করবে, এইখানে বল ক্রিয়া করবে এই বরাবর, আবার এই ক্ষেত্রে কারেন্টটা এদিকে রয়েছে, তাহলে এটা ক্রিয়া করবে। তাহলে দেখো দুটো সমান ও বিপরীত। সমান কেন, বিপরীত তো বুঝতে পারছো কারেন্টের অভিমুখ আলাদা আছে। সমান কেন না, এই দৈর্ঘ্য একই পরিমাণে প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে প্রযুক্ত বলে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে বিও ইউনিফর্ম, মানে সুষম চৌম্বক ক্ষেত্র রয়েছে, শুধু অভিমুখটা পরিবর্তন হচ্ছে প্রবাহ মাত্রা অভিমুখ আলাদা হওয়ার জন্য। তাহলে প্রযুক্ত বল হচ্ছে বিআইএল, দুটো সমান ও বিপরীত বল ক্রিয়া করছে। তাহলে ক্লাস 11 এ দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়ার সময় তোমরা পড়েছো টর্ক সৃষ্টি কখন হয়, দুটি সমান ও বিপরীত পরিমাণ বল যখন একত্রে ক্রিয়া করে। তাহলে আমি যদি টর্ক যেটা আমরা টাউ দিয়ে লিখি, তার টাউ কত হবে না, টাউ সাধারণত হয় r ক্রস f ভেক্টর আকারে। যদি মডে লিখি তাহলে কত আসবে, r মানে দূরত্ব। তাহলে দেখো এই f থেকে এই f এর মধ্যে দূরত্ব 11 এ পড়েছিলে, লম্ব দূরত্ব দুটি বলের মধ্যে যে ক্রিয়া করছে। মনে করো দেখো 11 এরকম ছিল তোমাদের f f, এই দূরত্বটা নিতাম আমরা, মনে আছে নিশ্চয়ই। তো সেই দূরত্বটা এই ক্ষেত্রে কত, এটা হচ্ছে b প্রস্থ। তাহলে কত লিখবো বিআইএল মানে ফোর্স, এইটা মানে হচ্ছে আরএফ। তাহলে F = কত বিআইএল ইনটু প্রস্থ কত ধরেছিলাম আমরা b, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আয়তাকার কুণ্ডলী, তার মানে ক্ষেত্রফল। তাহলে কত লিখবো বিআই ইনটু a। তাহলে এখান থেকে পেয়ে গেলাম টাউ = বিআইএ। এইবারে যদি পাক সংখ্যা n হয় তাহলে এক্সপ্রেশনটা কেমন দাঁড়িয়ে যাবে n বিআইএ। অনেকেই মনে রাখার সুবিধার জন্য একে একটু অ্যাডজাস্ট করে মানে ঘুরিয়ে লেখে বিআইএন মানে বিনা, মনে রাখার সুবিধার জন্য বিনা। তো এইভাবে মনে রাখতে পারো, কিন্তু এখানে ব্যাপার রয়েছে, এখানে তো আমরা স্পেসিফিকলি ধরে নিয়েছি যে এটা অবিলম্ব বরাবর রয়েছে, তাই sin 90 হয়ে যাচ্ছে। কিন্তু সবসময় তো হবে না, অঙ্ক করার সময় থিটার মান 30 ডিগ্রি থাকবে, তখন তোমরা কিভাবে অঙ্ক করবে? এই জন্য আমরা কি করব না, এইটা বরাবর যদি এই পক্ষ বরাবর যদি বিক্রিয়া করে আর কুণ্ডলী সাপোজ যদি এইরকম হয়ে থাকে, এটা হচ্ছে সেই কয়েল, তাহলে তার ক্ষেত্র ভেক্টর মানে যেটা দিয়ে তোমরা জানো ক্লাস 11 এ পড়েছো, 9 এ তোমরা যতক্ষণই পড়েছিলে তখন ক্ষেত্রফলকে স্কেলার রাশি হিসেবে অনেক জায়গাতে লেখা থাকতো, কিন্তু ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসেবে পড়ি। আমরা তড়িৎ ক্ষেত্রতেও দেখেছি, মনে করে দেখো যে একটা s থাকতো, একটা n ক্যাপ পেতাম আমরা, তাহলে আমরা লিখতাম ds n ক্যাপ। তো এখানে ক্ষেত্রফলকে a বলা আছে, তাহলে আমরা একে বলতে পারি ক্ষেত্রফল ভেক্টর a। তাহলে তোমরা দেখো
এই বি এর সঙ্গে যে কোণটা রয়েছে সেই কোণটা কিন্তু থিটা রয়েছে। তো এটা এ ভেক্টরের অভিমুখ, এটা বি এর অভিমুখ। থিটা থাকার জন্য আমাদের এখানে কি লেখা উচিত তাহলে? না টাউ ইকুয়ালস টু, যদি আমি এটাই লিখতে চাই তাহলে কত লিখবো? বি আই এ sin থিটা। যদি তোমরা এটাকে ভেক্টর আকারে লিখতে চাইছো, এটাকে কিংবা এটাকে, যদি এখানে একটা sin থিটা নিয়ে আসি যে কোনো অ্যাঙ্গেল থিটার জন্য, এটা তো 90 ডিগ্রির জন্য হয়ে গেছিল না, তখন আমরা কি করব? না তখন আমরা লিখব টাউ ইকুয়ালস টু আই, আই তো স্কেলার রাশি, এ ভেক্টর রাশি, আই এ ক্রস বি। আর যদি n এর জন্য লিখতে চাও তখন লিখবো আমরা টাউ ইকুয়ালস টু n i a ক্রস বি। এইখানে দেখো এটা পাঁচ সংখ্যার জন্য ইনক্লুড হয়েছে, আর এগুলো কিন্তু ছিল। তাহলে ভেক্টর ফরম্যাট পরীক্ষাতে বললে এটা করতে হবে টাউ ইকুয়ালস টু i a ক্রস বি। বি সামনে হবে না, a সামনে থাকবে, কিন্তু বিটা পরে আসবে, নালে মাইনাস চিহ্ন চলে আসবে। তো টাউ ইকুয়ালস টু i a ক্রস বি। তো এইটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, পরীক্ষাতে যতটা চাইবে ততটা করতে হবে, ভালো করে ডায়াগ্রামটা বুঝে লিখতে হবে, 3 মার্কসের কোশ্চেন থাকে। তো এখানেই আমাদের এই ভিডিওর যে আলোচনার বিষয়, মূল বিষয়বস্তু ছিল সেটা এখানেই আমি শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আমাদের এইচএসের দিক থেকে বলতে গেলে, সেটা হচ্ছে যখন দুটো সমমুখী দুটো পরিবাহিতার মধ্যে কারেন্ট যাচ্ছে কিংবা বিপরীত দিকে, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কত হবে, এবং গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটার, টেবিল গ্যালভানোমিটার, সেই সংক্রান্ত আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টিল দেন, বাই।